আর তারপর গত বছর জার্নালিজম মাস কমিউনিকেশন থেকে আইসিসিআই স্কলারশিপ থেকে এমএ শেষ করেছি। আমার জন্ম বাংলাদেশের বাগেরহাট জেলা মোল্লাহাট উপজেলা। এটা আমার দাদা। আর নানার বাড়ি গোপালগঞ্জ। এটা ভাবিনি যে আমি কলকাতাতেই কাজ করব, সেরকম কোনো পরিকল্পনা আমার ছিল না। তবে এটা আমার পরিকল্পনা ছিল যে আমি অন্য সব প্রফেশন ছেড়ে, অন্য সব পেশা ছেড়ে আমি অভিনয় প্রফেশনে আসব। আমি খুব রক্ষণশীল পরিবারে, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এবং আমার বাড়িতে মানে গান বাজনা এই ধরনের কোনো আনুষঙ্গিক কিছুই আমার বাড়িতে কখনোই হয়নি। ধরুন জোর গলায় গলা খুলে গান করাটাও কখনো হয়নি, কিন্তু আমার বাড়িতে একটা পরিসীমিত আলো বাতাস ছিল, মুক্ত আলো বাতাস, যে কারণে আমার মা এবং আমার যারা বোনরা আছে, মানে আপুরা আছে, আমার ছোট বোন আছে, যারা আমাকে সাপোর্ট করেছিল যে তুমি যদি মনে করো এই পেশাতে গিয়ে তুমি ভালো থাকবে, তো আমরা সবাই সেটাতেই আনন্দিত থাকবো যদি তুমি আনন্দিত পাও। আমার 6 বোন 2 ভাই, আমি, আমার ছোট একটা বোন আছে মুন, তার মানে আমি 7 নাম্বার। বাবা বাংলাদেশ রাইফেলসে ছিলেন, তো যেটা এখন বর্তমানে ইপিআর নাম হয়েছে। তার আগে বাবা ইপিআর এ ছিলেন, বিজিপি, এখন বিজিপি বর্ডার গার্ড হয়েছে। হ্যাঁ, বর্ডার গার্ড, বাংলাদেশ বর্ডার গার্ডে। তো তার আগে মানে যখন পূর্ব পাকিস্তান, যখন বাংলাদেশ হয়নি, তখন থেকে ইপিআর এ ছিল। তো স্বাভাবিকভাবেই ইপিআর পরবর্তীতে বাংলাদেশ রাইফেলস হয়, যেটা এখন বাংলাদেশ বর্ডার গার্ড। আর বাবা মুক্তিযোদ্ধা ছিলেন, সেই গল্পগুলো আসলে আমি তো বাবাকে খুব অল্প বয়সে হারিয়েছি, কিন্তু মায়ের কাছে, আপুদের কাছে, আমার প্রতিবেশীদের কাছে সারাক্ষণ বাবার একটা, মানে বাবা যে নেই কিন্তু কোথাও গিয়ে তার করে যাওয়া কর্মকাণ্ড আমাদেরকে সারাক্ষণ মনে করিয়ে দেয়। ইভেন আজকে এত বছর পরে আমি যদি আমার পাড়াতে, মানে গ্রামের বাড়ি বলছি, আমার যশোরের জুমঝুমপুরে যদি আমি হাঁটাচলা করি, তাহলে আমায় দেখিয়ে বলে এটা মান্নান গাজীর ছেলে। এটাই আমার কাছে বড় পাওয়া, যে মানুষটা এতদিন আগে চলে গেছেন কিন্তু তার পরিচয়ে এখনও আমরা সবার কাছে পরিচিত হই। দেখুন, নাম, যশ, খ্যাতি, সেলিব্রিটি বা মোস্ট ডিজার্ভেবল হিরো, বা আমি যদি বলি যে সেলিব্রিটির যে তকমা, সেগুলো কোনোটাই আমি মানি না, মন থেকে বলছি মানি না। তার একমাত্র কারণটা হচ্ছে আজকে আমি আপনাদের সাথে দেখা করতে এসেছি, আমি সারাদিন শুটিংয়ে ব্যস্ত ছিলাম, কিন্তু যখন শুনেছি বাংলাদেশি এবং যখন শুনেছি কেউ একজন বাইরে থেকে এসছে শুধু আমাকে দেখার জন্য, আমি গতকাল রাত্রে একদম ঘুমোতে পারিনি। তারপরে সকাল থেকে শুটিং করেছি, তা আমি এসেছি কারণ আমার কাছে মনে হয় ব্যক্তি মানুষটা আনন্দ পাওয়াটা খুব স্বাভাবিক যখন আমি অন্যকে আনন্দ দিতে পারি। প্রসঙ্গটা হচ্ছে এরকম যে আজকে যদি আমি মনে করি আমি যে খ্যাতি পেয়েছি, সেটা একটা আপেক্ষিক বিষয়, কারণ আমি যেটাকে বলছি খ্যাতি পেয়েছি, এরপরের থেকে ভালো কিছুও করতে পারি। আবার এমনও হতে পারে পরের কাজটা আমার সুপার ফ্লপ হতে পারে, আল্লাহ না চাক, এবং আমার যদি দোয়া থাকে তাহলে অবশ্যই আমি ভালো কাজ করবো। এবং ভালো কাজ বলতে আমি সেটাই বোঝাচ্ছি যে কাজটাতে আমি নিজে আনন্দ পাবো এবং অন্যকে আনন্দ দিতে পারবো। ধরুন আমি যদি আনন্দ না পাই তাহলে দর্শকদেরকে আনন্দ দিতে পারবো না। আজকে যে শর্টটা আমি লাস্ট দিয়ে এলাম সিনটাতে, সেটাই আমি প্রথম কথা ছিল মাত্র 2.5 পাতার একটা সিন, আমরা একবারে যাব, মনিটার আমরা পরপর 2বার করেছি। তারপরে মনে হলো যে কোথাও গিয়ে টেক দেওয়ার পরে আমি ভালো লাগছে না, তো আমি রাজেন্দাকে বললাম যে রাজেন্দা প্লিজ শর্টটা একবার নেবে। তো রাজেন্দা বললো আমি তো ওকে পেয়ে গেছি, চল, চাপ নেই, কারণ 10টার মধ্যে শুটিং শেষ করতে হবে, 14 ঘন্টা দিদি বেঁধে দিয়েছে আমাদেরকে, আগে আমরা 18-19 ঘন্টা কাজ করতাম। তো আমার কাছে মনে হলো যে না, আমি লাস্ট শটটা আরেকবার দিয়ে যেতে চাই, তাহলে এই শটটার জন্য আমার সারা রাত ঘুম হবে না। এবং আমি সত্যিই তাই, আজকে এই চরিত্রটা করার জন্য আমি এত বড় একটা গোফ রেখেছি, যেটা আমার ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা তৈরি করে, এত বড় একটা গোফ সারাক্ষণ হ্যান্ডেল করতে গিয়ে। আর আমি থাকার জন্য আমার বেড, আমার আলমারি, আমার আসবাবপত্র সব 250 বছর আগের এক জমিদার বাড়ি থেকে আমাকে জিয়ের অনিরুদ্ধকে আমি সাহায্য চেয়েছিলাম এবং ও আমাকে এই জিনিসগুলো আমার বাড়িতে এনে দিয়েছে। কারণ তখনকার বাবু শ্রেণীর লোকেদের একটা গোফ থাকতো, একটা বড় পেট থাকতো। আমি যে চরিত্র করছি তার বয়স এখন প্রায় 53 বছর, আর সে কারণে আমি পেট বাড়িয়েছি, আমি একটু মোটা হয়েছি এবং চরিত্রের কারণেই সবগুলো কাজ করেছি। যেহেতু একটা কাজই করছি, সে কারণে আমার চরিত্রের প্রয়োজন ছিল পেট বাড়ানো, মুখ বাড়ানো, একটু ফ্যাটি হওয়া, তো সেটা আমি বাড়িয়েছি। আমার ট্র্যাকটা যখন শেষের দিকে আসবে তখন অবশ্যই আমি আবার নতুন লোকে নতুনভাবে নিজেকে তৈরি করি। যে বা অন্য দেশি আমি অবশ্যই বাংলাদেশি হিসাবে সত্যিই গর্ববোধ করি। তার একমাত্র কারণটা হচ্ছে বাংলা ভাষা এমন একটা ভাষা যে ভাষার জন্য পৃথিবীর কোনো দেশ জীবন দেয়নি, রক্ত দেয়নি। আর বাংলাদেশের স্বাধীনতার জন্য আমার বাবা মা যুদ্ধ করেছেন, তো অবশ্যই বাংলাদেশি হিসাবে আমি গর্ববোধ করি এবং এখানকার 100% লোকই জানেন আমি বাংলাদেশি মুসলিম ছেলে। আর কোথাও গিয়ে সেই সময় 1971-এ যেভাবে ভারতবর্ষর এই তৎকালীন রাষ্ট্র যেভাবে, তৎকালীন সরকার যেভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছিল,
7 কোটি লোকের প্রায় 1 কোটি লোক এখানে ছিল। তো কোথাও গিয়ে তাদের আমি একটা বিনোদন দিতে পারছি, তাদের একটা আনন্দ দিতে পারছি, তো কোথাও গিয়ে একটা শোধ করার, হয়তো তাদের সেই শোধটা কখনো সম্ভব না তারা যে সাহায্যটা আমাদের করেছিল, কিন্তু খানিকটা হলে বিনোদন দিতে পারছি, এটাই আমার জন্য অনেক। আর অবশ্যই এটা শিল্পীর কোনো ধর্ম হয় না, শিল্পীর কোনো দেশও হয় না। আমি অভিনয় করতে পছন্দ করি, আমি থিয়েটার করেছি, যাত্রা করেছি, আমি পথনাটক করেছি, এখন ছোট পর্দায় কাজ করছি, বড় পর্দায়ও কাজ করেছি। বিষয়টা হচ্ছে যে আমার কাছে শিল্পবোধটাই অনেক, আমি শিল্পবোধটা নিয়েই কাজ করতে চাই, এবং আমার কাছে ভালো লাগে যে আমার একটা বয়স্ক মানুষের চরিত্র করছি, আমার যখন আমি সিন করছি তখন আমি হাঁফাচ্ছি, সেটা যখন দেখছি দর্শক সত্যি সত্যি ভাবছে যে আমার কি সত্যি অতগুলো বছর বয়স। যখন আমাকে রাস্তায় দেখে তখন জিজ্ঞেস করো, আচ্ছা তুমি তো অনেক কম বয়সী ছিল, তোমায় দেখলে তো অনেক বয়স্ক মনে হয়। ওইটাই আমার কাছে প্রাপ্তি। আজকে 2 বছরের বাচ্চা একজন বয়স্ক লোকও আমাকে দেখার জন্য চায় যে ওকে যদি একবার দেখতে পেতাম, এরকম একটা ভালো স্বামী পেতাম, বা এরকম একটা ভালো ছেলে হতো, বা এরকম একটা ভালো বাবা পেতাম। তো একটা চরিত্র মানুষের মনে কোথাও গিয়ে একটা আলোড়ন তৈরি করতে পারে, সেটাই একটা শিল্পীর সবথেকে বড় পাওয়ার। তার জন্য শিল্পবোধ থাকাটাই বেশি জরুরি, আর তার জন্য গর্ববোধ হওয়া উচিত নয় যে আপনি জনপ্রিয়তা পেয়েছেন বা আপনি সেলিব্রিটি হয়েছেন, কারণ এই সব কিছুই সাময়িক। ছোট পর্দায় 1 মাস আমাকে না দেখলে সবাই আমাকে ভুলে যাবে, সেটা আমি খুব ভালো করে জানি। ছোট পর্দার মজাটাই এটা, আর দুঃখটাও এটা যে 1 মাস পরে আবার সবাই ভুলে যাবে। খুব নিয়ন্ত্রিত জীবনে চলাফেরা করি। ধরুন আমাদের সেকেন্ড সানডেটা শুধু ছুটি থাকে, তো সেকেন্ড সানডেটা চেষ্টা করি আমার বাড়িতে একটা গেট টুগেদার করার। আমি প্রচণ্ড রান্না করতে পছন্দ করি, আমার হবির মধ্যে অন্যতম হচ্ছে পড়াশোনা, মানে বই পড়া। মানে আমি খুব বলার জন্য বলছি সেরকম বিষয় না, আমি কাজ করছি এই মুহূর্তে বীরভূমের 19বিংশ শতাব্দীর থিয়েটারের উপরে, ওটা নিয়ে আমি এখন এই মুহূর্তে পড়াশোনা করছি, বাউলদের উপর পড়াশোনা করছি। তো পড়াশোনা করতে ভালো লাগে, সেই সূত্রে কিছু অজানা জিনিস আবিষ্কার করতে ভালো লাগে পড়াশোনার মাধ্যমে। আর আমার রান্না করতে খুব ভালো লাগে। আর খেতে না খাওয়াতে? আমি রান্না করতে এবং খেতে এবং খাওয়াতে দুটোই খুব পছন্দ করি, কারণ আমি অনেকগুলো মেয়ের মধ্যে বড় হয়েছি। মানে আল্লাহ হয়তো আমাকে মেয়ে বানাতে বানাতে ছেলে বানিয়ে ফেলেছে, মানে 5টা-6টা বিয়ের পরে আমাকে আবার একটা ছেলে বানিয়েছে। তো আমি কেন জানি একটা সুন্দর, আমি বলছিলাম যেটা আমি একটা সুন্দর আলো বাতাসের মধ্যে বড় হয়েছি, আমার আপুরা। এবং সত্যি আমি খুব ভাগ্যবান যে আমি যে পরিবারটায় জন্মগ্রহণ করেছি, যতটা আদর যত্নে বড় হয়েছি, সচরাচর ছেলেমেয়েরা এতটা আদর যত্নে, এতটা ভালো পরিবেশের মধ্যে বড় হয়ে উঠতে পারে না। তো সেই জন্য আমি অবশ্যই কৃতজ্ঞ আমার আপুদের উপরে, মানে আমার বোনদের উপরে আর আমার মায়ের উপরে, কারণ আমার মা এবং আমার বোনরা কখনো আমার বাবার অভাববোধটা তৈরি করতে দেয়নি। এবং কাজ শুরু করেছি সবে 2 বছর হলো। তো এই মুহূর্তে আমার কাজকেন্দ্রিক সব জীবনযাপন। ধরুন আমি কলকাতা মেডিকেলের হয়ে এখন গত প্রায় 2 বছর ধরে আমি থ্যালাসেমিয়া কন্ট্রোল ইউনিট এবং ক্যান্সার কন্ট্রোল ইউনিটের হয়ে কাজ করছি। আমি বাচ্চাদের নিয়ে প্রচুর কাজ করি, সেটা এখানকার সবাই জানেন যে আমি বাচ্চাদেরকে নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি বাবাকে পাইনি। যেই সব পথশিশু ছেলেমেয়েরা আছে, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম রবীন্দ্রভারতীতে, তখন থেকেই আমি বাচ্চাদেরকে নিয়ে কাজ করি। আর এখন আল্লাহ যেহেতু আমাকে একটা ভালো অবস্থা দিয়েছে, তো চেষ্টা করি আমার সেই জায়গা দিয়ে ছেলেমেয়েদের জন্য কিছু করার। আমি গত বছর থেকে থ্যালাসেমিয়ার উপর কাজ করছি, 8ই মে থ্যালাসেমিয়া ডে, এবং সামনে আমি আবার আমাদের থ্যালাসেমিয়া ডেতে আমি ইন্টারন্যাশনাল থ্যালাসেমিয়া ডে যেটা, সেটাতে কাজ করছি, এবং চেষ্টা করছি যতটা পারি মানুষের জন্য কিছু করার। এবং সেইখানে এই বিষয়টা আমার সবসময় কাজ করে যে আমি যেখানেই থাকি না কেন, আমার একটা নিজস্ব জগৎ তৈরি হবে, যে জগৎ দিয়ে অন্য 2-4 জন মানুষ ভালো থাকবে। আমার জীবনে বিশেষ মানে কোনো নারী, বিশেষ নারী বলতে যদি বলি, আমার মানে যেটাকে আপনি বলছেন গার্লফ্রেন্ড বা হবু কেউ, এরকম কেউ আমার নেই। কারণ আমার 2009-এ আমার প্রথম রিলেশন, তখন খুব ছোট ছিলাম, অল্প বয়সে যা হয় আর কি, বোকামি করা, ভুল সিদ্ধান্ত নেওয়া। 2015-এ আমি রবীন্দ্রভারতীতে আমার লাস্ট রিলেশন যায়। তো তারপরে আমি কানে ধরেছি বাবার রিলেশন প্লিজ অ্যাটলিস্ট না। তবে আমার প্রচুর বন্ধু বান্ধব, ইন্ডাস্ট্রি তো মোটামুটি ভালো বন্ধু বান্ধব আছে। তবে আমার আগের যারা বন্ধু আমার ইউনিভার্সিটি লাইফে, তাদের সাথে আমার এখনও যোগাযোগ আছে। আর সত্যি কথা বলতে আমাদের ছোট পর্দায় কাজের এত ঘন্টা কাজ করতে হয়, তারপরে আর গিয়ে আলাদা করে ব্যক্তিগত লাইফ তৈরি করাটা খুব টাফ। আর আমি তারপরে যেহেতু এতগুলো কাজের সঙ্গে জড়িত, এই ধরুন গবেষণা করা বা এই কলকাতা মেডিকেলের হয়ে কাজ করা, সেসব করতে গিয়ে আমার এক্সট্রা করে আর সময় পাওয়া হয় না। বাংলাদেশের আমি যার কাজ করেছি, আমার তার কাজ খুব পছন্দের কাজ, এবং বাংলাদেশের অনেকেই তাকে খুব পছন্দ করেন। বেশ কয়েকটা ভালো চলচ্চিত্র উপহার দিয়েছেন বাংলাদেশি দর্শকদের জন্য। তিনি হচ্ছেন আমার খুব কাছের একজন মানুষ, আমি তাকে মা বলি, নার্গিস আক্তার। জৈবতী কন্যার মন আমাদের প্রখ্যাত বা কথা সাহিত্য বা নাট্যকার সেলিম উদ্দিন স্যারের লেখা একটা নাটক।
আমার খুব পছন্দের চরিত্র ছিল এবং সেটা আমরা শেষ করেছি, পোস্ট প্রোডাকশন চলছে এখানকার। হ্যাঁ, কথাবার্তা চলছে, সেটা আমার একটা যেহেতু ভালো সার্কেল আছে ইন্ডাস্ট্রিতে, তো আমি ওদের সবাইকে একটা কথা বলেছি যে আমি তুমি করে বলছি, তার কারণটা হচ্ছে এখানে আমাদের এই আপনি আপনি বিষয়টা খুব কম হয়, যে কারণে আমি ওদের বলছি। তো সেখানে কথাবার্তা হচ্ছে, আমি বলেছি যদি ভালো কাজ পাই যেটাতে আমার খিদে মিটবে আমি সেই কাজটা করতে চাই।